পিয়ারুল ইসলাম আগে পরে না ভেবে মানুষের জন্য সেখানে চিৎকার করবে। আপনারা যদি সুযোগ দেন, তবে আমি আপনাদের একটা কথা বলবো, আমি আমার কথা বলছি, দুর্ভাগ্যের বিষয় আমি তো চিৎকার চেঁচামেচি সব জায়গায় করছি, আপনারাও একটু চর্চা করুন। বিজেপির প্রার্থী এলে তাকেও বলবেন, তৃণমূলের প্রার্থী হলে তাকেও বলবেন, অবশ্যই শালীনতা বজায় রেখে। আপনার কোশ্চেন করার রাইট আছে, বলার অধিকারও আছে, কিন্তু শালীনতা বজায় রাখতে হবে। যে তৃণমূল আসলে বলবে তোমাদের ওখানকার নেত্রী হচ্ছেন সর্বের সর্বোচ্চ স্পিকার স্যার বিধানসভার মধ্যে, তারপরে মমতা ব্যানার্জি, আর বিরোধী পরিষদ থেকে শুভেন্দু অধিকারী। বিজেপির যিনি প্রার্থী যদি কোনো সময় প্রচারে আসে তাদেরকে কি বলবেন, আপনি শুভেন্দু অধিকারীকে দিয়ে বলুন বিধানসভার টিভিটা একটু চালু করতে পারবেন তো। বিজেপিকে বলবেন ওদের বিরোধী দল নেতা ওদের দল থেকে বিধান করছে, আর তৃণমূলের বন্ধুদেরকে বলবেন মমতা ব্যানার্জিকে দিয়ে স্পিকার স্যারকে বলুন একটু বিধানসভার টিভিটা চালু করতে। বিধানসভার টিভিটা চালু করলে তাহলে বুঝতে পারবেন যে সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক ওর মধ্যে বসে নিজের নখ কাটে দাঁত দিয়ে না, এক জায়গা থেকে গেলেও সারা ভাঙড় সহ সারা রাজ্যের মানুষের জন্য এমন কোশ্চেন করে ওদের মন্ত্রীরা উত্তর দিতে পারে না। তো যা করি মাইক টিভি নাই ভাই, আপনারাও জানতে পারছেন না, ওই লিখিত কবে বার হবে ও সবার কাছে পৌঁছাবে না, এই দাবিটা আপনারা করবেন। তারপরেও বলছি বিধানসভার মধ্যে আমি যেহেতু একা, আমার রাইট সাইডে যারা দল বদলেছে তারা বসে, সামনে বিজেপি, বায়ে তৃণমূল, পেছনে আবার তৃণমূল, আমি ওর মধ্যেখানে বসি, বুঝতে পেরেছেন? কঠিন জায়গা। তারপরেও একদিকে 293 আর একদিকে আমি হকের জন্য লড়ে যাই, কাউকে আমি পরোয়া করি না। কিন্তু আমার একটা সমস্যা হয়, সমস্যাটা কি বলুন তো, আমাকে ইনকলাব আমাকে কি করতে হয়, জিন্দাবাদ বলতে হয়, বুঝানোর জন্য বলছি। তা আমি চাই এই 1.5 বছরের জন্য অন্তত আমাদের পিয়ারুল বল ইনকলাব আর আমি বলবো জিন্দাবাদ, বা আমি বলবো ইনকলাব, পিয়ারুল কি বলবে জিন্দাবাদ। যদিও দলীয় স্লোগান ওখানে দেওয়া যায় না, আমি দলীয় স্লোগানের সাথে বোঝানোর জন্য বললাম। তারপরেও বলছি ওই বিধানসভার মধ্যে সংসদীয় রীতি অনেকে ভঙ্গ করে ফেলছে, স্পিকার স্যার অনেকের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করে। আমার বলার বক্তব্য হচ্ছে এই 1.5 বছরের জন্য আমার সাথে আরেকজনকে পাঠান, অন্তত এ বাইরে এসে বলবে যে নওশাদ ভাইজান আজকে এই কথাগুলো বলেছে, ওদের মন্ত্রীরা উত্তর দিতে পারে না, কারণ আমার ওখানে লোক নাই। আর আমার কথাগুলো বাইরে তেরা এসে কি বলে, এরা কি বিজেপি সুরে কথা বলে, হানি বলে, তেন বলে। একটা ভিডিও তা আমার ছবি দেখায়নি, আমার অডিও একটা কিভাবে জানেন একটা বাইরে লিক হয়ে গিয়েছিল। তো বুঝতে পেরেছিলেন তো আমি কেমন বক্তব্য দিই। অনেকে শুনেছেন তো ভাই, শুনেছেন অনেকে তো কেমন বক্তব্য দিই ওখানে। তো আপনাদের বলবো, অনুরোধ এটা করছি, আর 5 মিনিট বক্তব্য দেবো, অসুবিধা নেই তো কারণ? আপনাদের বলবো, আপনাদের হয়ে কথা বলার লোকের সংখ্যা বাড়াতে হবে। হ্যাঁ, দুর্ভাগ্যের বিষয় আজকে আমরা কি দেখছি, আমাদের হয়ে কথা বলার লোক থাকলেও কথা বলছে না। আমি হাসি বিধানসভার মধ্যে, মাঝে মধ্যে নিজের মনে হাসি, কারণ কি আমি যখন দেখছি আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে, তাদের জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে। পশ্চিমবাংলার বিধানসভায় প্রায় 18টা আদিবাসী সমাজের বিধায়ক আছে, তাদেরকে সেই অর্থে চিৎকার করতে দেখতে পাই না। সেখানে চিৎকার কে করে? সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক চিৎকার করে আদিবাসী ভাইদের জন্য। আমি যখন দেখছি এসসি কোটাতে, শিডিউল কাস্ট কোটাতে যারা শিডিউল কাস্ট না তারা চাকরি করে নিচ্ছে, সেই বিষয়ে চিৎকার করতে কাউকে দেখতে পাই না। তখন এই চিৎকার কে করে? এই সংযুক্ত মোর্চার ভাঙড়ের একমাত্র বিধায়ক করে। তখন আমি হাসি সেই সময় যখন দেখি প্রায় 63টা শিডিউল কাস্ট এসসি কোটা রিজার্ভ সিট থেকে
বিধানসভায় যাওয়ার পরেও আর দলিতদের হয়ে কথা বলে না। আমি হাসি তখনই যখন পশ্চিমবাংলার বিধানসভাতে প্রায় 42-43টা মুসলিম বিধায়ক থাকার পরেও ঈদের 3 দিন ছুটি নিয়ে কোনো চর্চা হয় না, যখন ওয়াকফ সম্পত্তি উদ্ধার নিয়ে কোনো চর্চা হয় না, যখন আপনার ওবিসি সার্টিফিকেট কেন বাতিল হলো এই নিয়ে কোনো চর্চা হয় না, আনিসকে কেন হত্যা করা হলো এই নিয়ে কোনো চর্চা হয় না, মাদ্রাসায় 10,000 শূন্য পদ কেন এই নিয়ে কোনো চর্চা হয় না, মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করে দিচ্ছে কেন এই নিয়ে চর্চা হয় না। সব চর্চাই কিন্তু সংযুক্ত মোর্চার এই নওশাদ সিদ্দিকীকে করতে হয়। হাসি আমি তখন আপনাদের বলবো এইটা একদম ভাববেন না, এটা মাথায় রাখবেন না। ও মুসলমান আমার কাজ করে দেবে, ও দলিত আমার কাজ করে দেবে, ও আদিবাসী আমার কাজ করে দেবে, ও হিন্দু আমার কাজ করে দেবে, এটা ভাববেন না। আপনাদেরকে বিধানসভায় পাঠাতে হবে কাজের মানুষকে, সে যে কোনো জাতেরই হতে পারে, যে কোনো বর্ণের হতে পারে, যে কোনো ধর্মের হতে পারে, মানুষের জন্য যে কাজ করবে তাদের জন্য গলা ফাটাতে হবে। নারে নামের আগে চৌধুরী, নামের পিছনে হাকিম রাখলেই বড় ডাক্তার হয়ে যায় না ভাই, এটা বলে রাখছি। বড় ডাক্তার কিচ্ছু কাজই না, ও আমার পাড়ার কুয়াক ডাক্তার থেকেও খারাপ অবস্থা, বড় হাকিম পিছনে রেখে দিলে। তা আপনাদের বলবো একটু ভাববেন। আর এই সময় আপনাদের কাছে আরো ভাবার সময় জন্যই বলছি যে এইটাতে জিতলে, একটাতে জিতলে আইএসএফ তথা লেফট ফ্রন্টের সমর্থনে একটা জিতলে কোনো সরকার পড়বেও না, কোনো সরকার গড়বেও না। মানে সরকার পড়ে যাওয়া বা গড়ার কোনো ব্যাপার না, ঠিক আছে? কিন্তু দিলে কি হবে? সরকারকে শিক্ষা দেওয়া হবে, ঠিক যেভাবে সরকারকে শিক্ষা দিয়েছিল কোথায়? সাগরদ্বীপে আমাকে অ্যারেস্ট করেছিল। আমি বলছি না যে আমার জন্য হেরে দিয়েছে, কিন্তু ওখানকার মানুষজন বুঝতে পেরেছিল, জবাবটা দিয়েছিল। যদিও বাইরন বিশ্বাসের এখন বিশ্বাস ভেঙেছে, কিন্তু আমাদের পিয়ারুল ইসলাম নওশাদ সিদ্দিকী কি বিশ্বাস ভেঙেছে? আপনাদের ভেঙেছে? ভাঙেনি আর ভাঙবেও না। ঠিক একই ভাবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি পিয়ারুল ভাইয়ের বিশ্বাস ভাঙার কোনো জায়গা নয়। প্রয়োজনে শহীদের তকমা নেব, না হলে গাজীর সার্টিফিকেট নিয়ে বাড়ি ফিরবো, কিন্তু বেঈমানি সার্টিফিকেট দেবো না আমরা। বলবো আপনাদেরকে, আপনারা আমাদেরকে যদি সুযোগ দেন তাহলে আমরা বেশি করে আরো লড়াই করতে পারবো। বেশি লড়াই করতে পারলে কি হবে? গত 2 দিন আগে খবর পেয়েছেন ফালাকাটাতে কি হয়েছে? একটা 6 বছরের বাচ্চা শিশুর সাথে কি হয়েছে? রেপ করেছে, রেপ করে ওই বাচ্চাটাকে শুনলাম নাকি পুকুরে ফেলে দিয়েছে। ওই ঘটনা তো খোঁজ নিন। রবিউল ভাইদের দলের লোকেরা আড়াল করার চেষ্টা করে। চলে যান কুলতলিতে, প্রথমে একটা তার 12 বছরের নাবালিকাকে, 10-12 বছর তো আমি এটা গেছি না, 10-12 বছরের নাবালিকাকে রেপ করে ওখানে খুন করলো। সেখানেও খোঁজ নিয়ে দেখুন তৃণমূল আড়াল করার চেষ্টা করছে। গত কয়েকদিন